নমস্কার, আমি শান্তনু। আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক। সন্ধ্যার সাথে শান্তনু এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বিশেষ আয়োজন রাজ্য রাজনীতিতে বিরোধীদের বর্তমান ও ভবিষ্যৎ। এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা ত্রিপুরা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট শ্রী পীযূষ বিশ্বাস মহোদয়। পীযূষবাবু, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই পীযূষবাবু, যেটা বলার যে প্রশ্নগুলো আমরা করব সেগুলো আমাদের প্রশ্ন নয়, সেগুলো জনগণের প্রশ্ন। বিভিন্ন জায়গায় জনগণ প্রশ্ন করেন, আপনাদের থেকে জানতে চান। এই যে বর্তমান একটা পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে কংগ্রেসের মতো একটি ন্যাশনাল পার্টি ক্রমশ দেখা যাচ্ছে আঞ্চলিক দলের যে তকমা সেদিকে এগোচ্ছে। এই যে দলের যে অবস্থা, তার জন্য আপনি কি মনে করেন যে দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকা, নাকি আপনাদের কর্মী নেই বলে কর্মীহীনতা? ইমপ্রেশনটাই ভুল। আচ্ছা, কংগ্রেস ন্যাশনাল পার্টি নির্বাচনে বিপর্যয় ঘটে। ত্রিপুরার যে রাজনীতিতে হয় কংগ্রেস কখনো ক্ষমতায় ছিল বা কোথাও বিরোধী দলে ছিল, এটা তো গণতন্ত্রের মহিমা, সুস্থ গণতন্ত্রের লক্ষণ। 2018 সালে প্র্যাকটিক্যালি এ রাজ্যের মানুষ বামফ্রন্ট ক্ষমতায় আসার আগে তো এসেছিল, তারপর কংগ্রেস এসেছিল। 93-তে ক্ষমতা আসার পরে ওরা যেভাবে রাজ্যটাকে চালিয়েছে, তার 5 বছর পরের থেকে কিন্তু রাজ্যবাসী চেয়েছিল এই সরকারটার পরিবর্তন ঘটুক। বিরোধী দল হিসেবে কংগ্রেস ক্ষমতা আসতে পারেনি, কখনো 10 সিট, কখনো 16 সিট, কখনো 19 সিট। 93-তে পরে যে সিনারিওটা, তাতে কংগ্রেসের ভোট শেয়ার কখনো 45%-এর নিচে আসেনি। বামফ্রন্টকে সরানোর প্রত্যাশা এই রাজ্যের মানুষের চরম ছিল। সেটা কংগ্রেস যখন বিরোধী দলে ছিল, ঠিক 2018-এর আগ পর্যন্ত কংগ্রেসের উপর একটা প্রত্যাশা ছিল। কংগ্রেসকে মানুষ আশীর্বাদও করেছিল। কংগ্রেস ক্ষমতা দখল করতে পারেনি, মার্জিনাল ভোটে কংগ্রেস সবসময় হেরেছে 2018 আগ পর্যন্ত। 50 ভোট, 100 ভোট, 30 ভোট। কিন্তু আলটিমেটলি দেখা গেছে এইরকম ভোটের মার্জিনও কংগ্রেস কখনো 10 সিট, কখনো 16 সিট, কখনো 19 সিট। তো প্রত্যাশা কিন্তু এটা কিন্তু কংগ্রেস ক্ষমতা আসেনি, এই যে আসতে পারেনি, সেটা কিন্তু এইরকম নয় যে বামফ্রন্টের প্রতি মানুষের আস্থা রেখেছিল বা বামফ্রন্টের কারণে কংগ্রেস ক্ষমতা আসতে পারেনি, এটা কিন্তু ঠিক না। কংগ্রেস আসতে পারেনি, কংগ্রেসের কিছু দুর্বলতা ছিল। আমাদের মধ্যে ইনডিসিপ্লিনটা চরমে ছিল, যার ফলে যে লড়াইটা দেওয়ার কথা সেটা মানুষ জন্য হয়ে কংগ্রেস দিতে পারেনি। মানুষ প্রত্যাশা করেছিল সিপিএম এই লেফট ফ্রন্টে কিন্তু একদম চাইনি। বিগত 25 বছর ধরে এই রাজ্যের মানুষ কিন্তু প্রতিটা মুহূর্তে চেয়েছিল যে এই সরকারটা পড়ে যাক, কারণ এটার করাপশন বলুন, অগণতান্ত্রিক মনোভাব, সমস্ত প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণ, থানা থেকে প্রশাসন থেকে আরম্ভ করে, তারপরে আপনার পরিবার বা আমাদের পরিবারের যারা অভিভাবক, যাদের ছেলে মেয়ে আছে, ওরা সন্তানদেরকে তৈরি করতে গিয়ে কারো বাড়ি বন্ধক দিয়ে দিচ্ছে শিক্ষা দীক্ষা করানোর জন্য, কেউ ব্যাংক থেকে লোন নিচ্ছে। প্রত্যাশা একটাই, আমার ছেলেটাকে যদি আমি ঠিক মতন তৈরি করতে পারি তাহলে সে একটা ভালো, যেখানে কম্পিটিশন হবে আমার ছেলেটা সেখানে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে, একটা সংস্থান হয়ে যাবে কাজের। কিন্তু দেখা গেল এটার কোনো দাম নেই বামফ্রন্ট যতদিন ক্ষমতায় ছিল।
সমস্ত যেমন দলীয়করণ সর্বত্র, এই যে সরকারি চাকরি নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ, আপনার যত মেরিটে থাকুক, যদি না রাস্তায় লাল ঝান্ডা নিয়ে বামফ্রন্টের হয়ে জিন্দাবাদ, বামফ্রন্টের হয়ে লড়াই, ওর লেখাপড়ার কোনো দরকার নেই, ওর যোগ্যতা দেখা গেলো আপনি 80% মার্ক পেয়েছেন, আরেকজন 45% মার্ক পেয়েছেন। ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারা লিখে দিয়েছে 45% যে পেয়েছে হি সিলেক্টেড, 80% নট সিলেক্টেড, নো রিজন। রিজন একটাই, লিস্ট আসে লালবাড়ির থেকে, সিলেকশন হয় এরকম, যার ফলে 10,323। এটার মধ্যে এরকম নয় যে সবাই মেরিট ছিল না, কিছু সংখ্যকের তো মেরিট ছিল, কিন্তু যারা মেরিট নেই তারাও যেমন চাকরি পেয়েছে, আবার যাদের ভালো মেরিট ছিল তাদের কিন্তু চাকরি জুটেনি, এবং হাইকোর্ট দেখে সেখানে ইন্টারভিউ করতে হয়েছে। যেমন সাধারণ এইগুলি নিয়ে অনেক কথা হয়, আমি ওদের পুনর্বাসনের কথা বলি, সিম্প্যাথেটিক হিউম্যান, কিন্তু দেখা গেল ইন্টারভিউ বোর্ড যে হলো 10,300, ধরুন আজকে 500 লোকের ইন্টারভিউ, ইন্টারভিউ বোর্ড যে সময়ের মধ্যে ইন্টারভিউ বোর্ড একটা ধরুন 10টার থেকে 3টে ইন্টারভিউ, এর মধ্যে ব্রেক আছে, ওরা বলছে যে আমরা আজকে এই সময়ের মধ্যে আমরা 1000 লোকের ইন্টারভিউ নিয়েছি, 2000 লোকের ইন্টারভিউ। হাইকোর্ট সেটা দেখে হিসাব করে দেখলো একটা লোক ইন্টারভিউ কল করলে ঘরে যেতে আসতে তার 2 মিনিট সময় লাগে, কাগজপত্র দেখাতে। দেখা গেল যে কারো এই যে এভারেজ দেখা গেল কোনো ইন্টারভিউ নিতে যেসব ভাগ করে দিলে 1 মিনিটও করেনি, টোটাল ফার্স্ট ইন্টারভিউ হয়নি, কোথা থেকে লিস্ট এসেছে। আপনি বাম আমলে যে নিয়োগ হয়েছে সেটা যে 10,300, মানে এক একটা নমুনা, একটা বললাম 10,300। ধরুন একটা ইন্টারভিউ বোর্ড আছে, সেইখানে আমরা সব বাইরে বসে আছি ইন্টারভিউ দেওয়ার জন্য, একজনের ইন্টারভিউ হলে একজন বেরিয়ে যাচ্ছে, আরেকজন আসে, অন্তত ক্রাইটেরিয়া অনুযায়ী ওইগুলির মধ্যে ছিল তার ফ্যামিলিতে কোনো চাকরি আছে কিনা এটা দেখা, তার ইনকাম কি, তার ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলিতে কেউ চাকরি আছে কিনা, তারপর মার্কশিট দেখা, কত সময় যেতে পারে। সবকিছু দেখলে তো 10 মিনিট সময় লাগে, কিন্তু দেখা গেল হিসাব করে এই যে ইন্টারভিউর নামে যেটা দেখিয়েছে, সেটাতে ইন্টারভিউগুলিকে সবাইকে যদি অ্যাভারেজ করে দেওয়া হয় 1 মিনিটও হয়নি। ইন্টারভিউ কোথায়, মানে যাওয়া ঠিক আছে হয়ে গেছে, যাও তুমি আছে, আসলে লিস্ট এসছে অন্য জায়গা ওখান থেকে। আচ্ছা, এইগুলো হতে গিয়ে মানুষ চেয়েছিল এই সরকারটা পড়ে যায়, মানে সর্বস্তরে এরকম ঝান্ডা না ধরলে আপনার রেগার কাজ জুটবে না, কোথাও কন্ট্রাক্টারি, যেটা এটাও একটা বেকারদের একটা সুযোগ কর্মসংস্থান, সেখানে আপনি টেন্ডার ড্রপ করতে পারবেন না, চাকরিকে তো কোথাও নেই, একটা নলেজ চেয়েছিল। তো যেটা বলছেন যে ন্যাশনাল পার্টি হিসেবে, সেখানে আমরা হয়ে গেলাম 45% ভোট থেকে 1.78% ভোট 2018। কারণটা কি? এক হলো প্রত্যাশা ছিল, কংগ্রেস পারেনি। এর মধ্যে আমাদের এই যে বিজেপি পার্টিটা, নরেন্দ্র মোদী সাহেব, অমিত শাহ, অরুণ জেটলি, এটা একটা ভীষণ ডকুমেন্ট বার করে দিলেন, দিয়ে কি বললে বছরে 50,000 টাকা চাকরি, মিস কলে চাকরি, রেগা 342 টাকা, তারপর আপনার ভাতা বাড়িয়ে দিচ্ছি, 7 পে কমিশন দিয়ে দিচ্ছি, মানে কি না স্বর্গরাজ্য। সবাই মনে করলো যে যা দিচ্ছে তো তাহলে এটা, সবাই এটাতে আশ্বাসে প্রলোভিত, মানে বিশ্বাস করে প্রভাবিত হয়ে ভোট দিয়েছে। কংগ্রেসের সব তো এমনিতে সিপিএমকে হটানোর জন্য, বিজেপি দলটা কিন্তু এর আগে 2%-এর নিচে ভোট ছিল, এটা যে ভোটে এসছে এটা কিন্তু কোনো ক্যাডার নেই। যারা কংগ্রেস করত সিপিএমকে হটানোর জন্য তাদেরকে ভোট দিয়েছে। এই জিনিসটা আপনারা পারলেন না কেন? আমরা বললাম না, ওই যে বললাম আমাদের পারলাম না, আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য। মানুষ চেয়েছিল তাও পারেনি। কিন্তু এই যে যেতে যেতে 2018 এটা একদম তুঙ্গে চলে গিয়েছে যে বামফ্রন্টের যে কোনোভাবে হটাতে হবে। এর মধ্যে এক হলো বিজেপি হলো তার পয়সা, তারপরে এই যে প্রতিশ্রুতিগুলি দিল, মনে হলো যে সব স্বর্গরাজ্যে চলে যাচ্ছে। তো সবাই মিলে বলল যে এই তো একটা প্ল্যাটফর্ম, হটিয়ে দিলে পরে আমাদের সামনে এই সুযোগ সুবিধা আছে, সব ভোট দিল, যার ফলে কংগ্রেস ছেড়ে সবাই চলে গেছে।
1.78% ভোট ছিল। তারপরে ধরুন এই যে বলছেন কংগ্রেস রাজ্য দলে পরিণত, এগুলি অনেকগুলি মিডিয়া কাজ করছে, সারা ভারতবর্ষে কাজ করছে। ভীতি কংগ্রেস, অন্য কোন দল, যে বিজেপি ক্ষমতা তার কাছে ভীতি কংগ্রেস দল। এইখানে 1 বছরের মধ্যে আপনার সিপিএম দল বিধানসভায় 16টা সিট নিয়ে আসে, আমরা একটা নেই বিরোধী দল। লোকসভায় কি হলো? লোকসভায় সিপিএম থার্ড পার্টি না, শুধু আমরা 9টা সিটে বিজেপির থেকে ভোট পেয়েছি। কি যেমন খোয়াই সাব ডিভিশনে আপনার শিবনাথ থেকে রামচন্দ্র, সবটিতে আমরা বিজেপি সেকেন্ড পার্টি ভোটে আমরা কিন্তু 10,000-এর উপর করে ভোট পেয়েছি। তারপরে ধরুন কৈলাসহর থেকে আরম্ভ করে বক্সনগর আমরা 9টা সিটে কম্পিয়ে তৈরি মূলে আমরা 9টা সিটে কিন্তু লোকসভা ভোটে, এবং আমরা কিন্তু সেকেন্ড পার্টি, এমন কোনো সিট নেই, এবং সিপিএম এর আমাদের ধারে কাছে নেই। আমরা পারিনি। 1 বছরের মধ্যে যারা গিয়েছিল তারা কংগ্রেসের লোক, তারা ক্যাডার নয় বিজেপির। তারা যখন দেখলো যে বিজেপির প্রতিশ্রুতি মিথ্যা এবং সর্বাবস্থায়, তখন মানুষ ফিরে এসছে। আপনার মতে মনে হতে পারে যে বিধানসভায় নেই বলে রাজ্য পার্টি, কিন্তু ইন রিয়েলিটি উই আর সেকেন্ড পজিশন। 1 বছর আগে যে লোকসভা ইলেকশন হয়েছে সেখানে কিন্তু আমরা 9টা সিটে। না, এটা কোনোভাবে আমাদের মতামত নয়, এগুলি না, এই মতামতটা তৈরি করে মিডিয়া সারা ভারতবর্ষে করছে। যেমন আমি আপনাকে বলি মিডিয়া কিভাবে কাজ করে, কারো কারো হয়, আমি সবাই বলছি না, কিছু কিছু মিডিয়া। যেমন ধরুন আমাদের কোনো একটা সভা হচ্ছে, সভায় হয়তো আমি গেছি, না হলে বিরোজিৎ বাবু গেছে, 2 জন গেছি, ভালো সভা। কোন কোন মিডিয়া নিউজ করছে আজকের সভাটা খুব ভালো হয়েছে মানুষ, কিন্তু কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব যায়নি, এখানে সুবল বাবু আর গোপাল বাবুকে দেখা যায়নি। এই মিডিয়াকে তো কেউ বলেনি যে সেখানে এদের যাওয়ার কথা ছিল, এটাও তো হতে পারে তারা আরো ইম্পর্টেন্ট কাজে। আর কে বলে মিডিয়াগুলিকে যে সবাই না গেলে একটা মিটিংয়ে কংগ্রেসের 151 জন পিসি মেম্বার আছে, সবাই গিয়ে হাজির হতে হবে? ট্যাক্টফুলি মানুষকে করে, এই দেখো কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, নাথিং। এখানে কথাই ছিল হয়তো আমরা 2 জনেই যাব, কিন্তু মিডিয়া করে দিচ্ছে। আজকে সমাগম হয়। একটা জাস্ট রিকোয়েস্ট আপনার কাছে, আপনি এমন একটা জায়গার উদাহরণ বলুন, এমন একটা সভার উদাহরণ বলুন যেখানে আপনারা যারা নেতৃস্থানীয় লোক সবাই একটা মঞ্চে, সবাই একটা মঞ্চে থাকার কোনো প্রশ্নই নেই। আচ্ছা, কোন দলের থাকে আপনি বলুন? এটা কি আমি সেটা বলেছি কংগ্রেসের পক্ষেই কথা বলে। সিপিএম এর কি মানিকবাবু থেকে বাদল পবিত্র তারা 40 জন এক মঞ্চে কোনোদিন দেখেছেন বক্তৃতা করতে? মঞ্চে থাকেন, কিন্তু সভা সমাবেশে আমরা থাকি, কোথায় নিয়ে নেই। আচ্ছা, আপনি খুব কম সমাবেশে দেখতে পারবেন, এখানে না থাকলে হয়তো বিরোধীবাবু কৈলাসহরের বড় প্রোগ্রাম। আমাদের সবাই বক্তৃতা মঞ্চে কেন আমি আর বিরোজিৎ বাবু, অন্যরা কেন নেই? এটা তো আপনার মিডিয়া খবর দেয় না, খবর সৃষ্টি করে। এবং ট্যাক্টফুল এটা কংগ্রেসের পক্ষে সম্ভব। কংগ্রেসের কোথায় আপনি বিজেপি কয়টা মিটিংয়ে আপনি দেখেন সবাই আছে? ও কংগ্রেসের সেই কাকড়া সংস্কৃতি এখনো যায়নি। এটা কিন্তু সে জানে ইট ইজ নট রিয়েল, ইট ইজ নট, এটা কোনো ঠিক না, কিন্তু নিউজটাকে পরিবেশন করছে। কংগ্রেস সম্পর্কে একটা ঠিক করেছে, এই দলটা এমন দল, আপনার চৈত্র মাসে দেখবেন মাঠে রোদে মনে হয় যে দুর্বা ঘাসটা সব মরে গেছে, এটার মধ্যে একটু দেখবেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে দেখবেন যে সবুজ হয়ে ওঠে। এটা সবাই জানে কংগ্রেস দলটা, এটা ক্যাডার বেস না, এটা একটা ইমোশন, এটা যে কোনো মুহূর্তে জাগতে পারে। এই ভীতি কাজ করছে এবং কিছু মিডিয়া পরিকল্পিতভাবে এই কংগ্রেসকে রাজ্য দলে, কংগ্রেসের কোনো এই নেই। আপনি বলুন তো, আমি প্রেসিডেন্ট হয়েছে, আমি চেষ্টা করছি আমার দলের, আমি বলি না সব ঠিকঠাক, আমি পাহাড়ে যত সভা আমাদের হয়েছে কোনো দলের হয়নি। বলে কি প্রচার আমাদের কোন সময়টা? এই 7-8 মাস। আচ্ছা, তখন তো কোভিড পরিস্থিতি চলছিল। কোভিড পরিস্থিতিতে আমি ওই দিন থালছড়াতে গেছি, আপনি দেখেছেন কোনো অনুভূতি? থালছড়াতে কখনো আমাদের এতদিন আমরা একটা জিনিস মনে করবেন, 30 বছর আমরা আইএনপিটির সঙ্গে ঘর করে চলেছি, পাহাড়টা ছেড়ে দিয়েছে, কিন্তু আমরা চেষ্টা করছি পাহাড়টাকেও করতে। আমি মাঝখানে কয়েকদিন আগে, ধরুন 14-15 দিন আগে থালছড়াতে একটা সভা ছিল, যাওয়ার পর আগে আমাকে খুব ইনসিস্ট করছে, এত দুর্গম অঞ্চল কি থাকবে,
গিয়ে দেখি 414 জন জয়েন করেছে। আচ্ছা 3-4 দিন আগে শিলারজুইতে আপনার 969 জন জয়েন করেছে বিজেপি এবং সিপিএম থেকে। আচ্ছা এবং আর সভা আমাদের প্রচুর অসুবিধার মধ্যে। বিজেপির এমপি ওরা বলছে ওরা হল ভাড়া করে মিটিং করছে, ওদের কোনো আপত্তি নেই। শিলাছড়িতে হল ভাড়া করে ওরা মিটিং করেছে, আমরা বাজারে চেয়েছিলাম দেয়নি, যার ফলে আমরা কোনো এক বাড়ির বড় উঠানে যেতে হয়েছে, আমাদেরকে জায়গা দেয়নি। আমরা করছি এরকম। আমি তো বলছি কোন দলের এত সভা হয়নি। এই 8 মাসে আমি প্রেসিডেন্ট হওয়ার পরে সময়টাই পাহাড়ে দিয়েছি। তাহলে কিছুদিন আগে যে আমরা দেখলাম যে রাজ্য বিধানসভার যখন একদিনের অধিবেশন বসলো, সেখানে আমাদের মাননীয় মন্ত্রী বলছেন যে ওনারাই একমাত্র, অর্থাৎ বর্তমান যে শাসক দল ওনারা সব থেকে কম সভা করেছেন, বাকি যারা রয়েছে ওরা সব থেকে বেশি সভা করেছে আইন না মেনে, আইন অমান্য করে। তাহলে আপনার কথা থেকে তো সেটা উঠেই আসছে। ওদের তো শুধু আইন মানার তো বড় কথা, এই সভা নিয়ে ওরা বিজেপি আইপিএফটির কতটা মারামারি হয়েছে, এমপি কতটা জায়গা থেকে পালিয়ে গেছে। একদিন তো প্রেসে বলে দিয়েছে আইপিএফটি, 2 জন এমপি আছে, আপনি আইপিএফটি এনএলএফটির সহযোগী, তাদের হয়ে পাহাড়ে অশান্তি সৃষ্টি করেছে। এমপির বক্তব্য আবার সরকার করছে। যদি আইপিএফটি যদি এনএলএফটির সহযোগিতা, এদের তো সবাই জেলে থাকার কথা। তুমি তাদের সব ওদের কথা বলে আপনার লাভ নেই। এই যে কথাগুলি বলছেন, একদিন আমাদের আইনমন্ত্রী রতননাথ বলছেন এই কংগ্রেসের বন্ধের, যখন কংগ্রেসে আবার বন্ধ, কংগ্রেসের 2-3 জন আছে ঠেলারে, কংগ্রেসে আবার কথা। কিন্তু রতনবাবু যে এরিয়ার যে লোকসভা ইলেকশন হয়েছে, বিধানসভা আমরা 300 ভোট হয়নি, লোকসভা ইলেকশনে কিন্তু সারা মোহনপুর কনস্টিটুয়েন্সিতে একজন কংগ্রেসের এজেন্টকে ঢুকতে দেয়নি, সিপিএম এর এজেন্টকেও ঢুকতে দেয়নি। ভোট করিয়েছে, ওনারা মনে করছেন যারা যাচ্ছে সবাই তো বিজেপিকে ভোট দেবে, উৎসব করে। ভোট যখন গণা হলো কংগ্রেস 10,000 কত ভোট পেল, করতে গেল ভোটটা। কংগ্রেসের তো এজেন্টে নয়, ওদের ব্যাপারটা এরকম না। এত কিছুর পরেও কংগ্রেস মোহনপুরে 10,000 ভোট। রতনবাবুই তো প্রেসে বলছেন, আমি শুনছি কংগ্রেসের আছেই তো 3 জন, 3 জনের মধ্যে ঠেলাঠেলি। কিন্তু আমরা যদি বর্তমান পরিস্থিতি লক্ষ্য করি যে প্রধান বিরোধী দল সিপিআইএম এবং শাসক দল বিজেপি, এরা দুজন একে অপরের কথা বলছে যে আপনাদের কথা, আপনারা তো বিরোধী, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল রাজ্যের, আপনাদের কথা কেউ সেভাবে বলেই না। এবং আপনারা যখন আন্দোলন করেন, সভা করেন, বিভিন্ন জায়গায় লেখা হয় এবং উক্তি করা হয় যে আপনারা কি অস্তিত্বের লড়াইয়ের জন্য আন্দোলন করছেন। সেটা কয়েকটা, কিন্তু লিডিং পেপার সবগুলি আই এম সো মাচ স্যাটিসফাইড। বিগত 6 মাস ধরে কংগ্রেসের যে প্রচার, যেমন মানুষ বুঝতে পারছে কি আপনার এই যে দিন রাজভবন অভিযান, সেখানেই তো অনেক পত্রিকা, দৈনিক থেকে আরম্ভ করে বড় বড় পত্রিকা কংগ্রেস শক্তি দেখালো, জল কামান ইউজ করতে হয়েছে। তো আপনি যদি বলুন অস্তিত্ব কোথায়, লোক নেই, এটা তো বলা যায় সহজ, খুব সহজে বলা যায়। আপনাদের উপর সেটা অভিযোগ আমাদের রাজীব গান্ধী অভিযোগ অন্যরা করে না, মুষ্টিমেয় মিডিয়া, নোবডি, আমি নাম বলছি না, কয়েকটা লিডিং মিডিয়া প্রত্যেক দিনে করছে। আপনি চিন্তা করতে পারেন কংগ্রেস, আপনি আমাদের ছেলেরা রাজীব গান্ধীর সবাই যোগ দিতে, আরে সবাই না, মূর্তি যেদিন আমরা উন্মোচন করব, এটা একটা ইমোশন রাজীব গান্ধী, এটা জনসভা বা কোনো সভা না, এটা ওখানে আসছে, এই মূর্তি বসবে, এটার অনুষ্ঠানটা দেবে। কেউ আসছে জোলাবাড়ি থেকে, কেউ আসছে সাবরুম থেকে, কেউ শিলাছড়ি থেকে, 450 লোক সেখানে আটকেল, বিজেপির অ্যাটাক করলো। কি হলো, দূর থেকে এসছে, কিন্তু পালিয়ে যায়নি, কিন্তু লাঠি এনে নেমে কিন্তু ওদেরকে মোকাবিলা করেছে বিশাল করে। তারপরে বিজেপি এসে থানা গেরাগর বলছে পুলিশ বিজেপি কংগ্রেসের দালাল। আপনি তো বলবেন কোথায় আছি, বলা খুব সহজ, আমি কয়েকটা উদাহরণ দিলাম। তারপরে আমরা যেদিন ত্রিপুরা বন্ধ, আপনার এখানেই তো আমাদের যখন গাড়িতে উঠি, তখন বিজেপির কিছু দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে অ্যাটাক করল। আমাদের ছেলেদের জোশ দেখেছেন তো কিভাবে এটার মোকাবিলা করতে হয়। আপনার এখানেই তো মোটরসাইকেল না 70-80টা পড়েছিল, পালালো যেখান থেকে, এই মেইন রোডেই তো বন্ধ হলো তো ওই দিন। বলছেন যে একটা বলা সহজ, পরিকল্পিতভাবে মোদিকে রাখার জন্য ভারতবর্ষের মিডিয়া। আজকে কিন্তু মিডিয়াও বলছে যে আমারও ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওদের বোধ আর খাচ্ছে না কেউ,
আচ্ছা। সারা ভারতবর্ষে। শুনেন, আসল শক্তি মানুষ। এটা যদি হতো যে মিডিয়া লিখলে পরে মানুষ দুর্বল হয়ে যায়, তাহলে আমার এখনো বলি 25 বছর ধরে ত্রিপুরা রাজ্যের 33টা পত্রিকা সিপিএম এর বিরুদ্ধে অনবরত লিখত, আচ্ছা। কিন্তু দেখা গেল তারপরে ওরাই ক্ষমতায় আসে। সবসময় এখন তো আর সিপিএম নেই রাজ্যে। এখন অন্য সিপিএম একটি নেই, এখন অন্য একটি দল। এখন আমি এপ্রিসিয়েট করি, লিখছি এখন কোন কোন পত্রিকা। আচ্ছা। কিছুদিন আগে আমি কিছু পত্রিকার উপর, রোলের উপর আমি নাম করছি না, আজকে দেখছি তারা বলছে যে আর সাপোর্ট করা যাবে না। পত্রিকা খুললেই বিজেপির বিরুদ্ধে, কোথাও খুন, কোথাও নারী ধর্ষণ, কোথাও চুরি। আপনি বলেছিল আমরা ক্ষমতা আসলে নেশা বন্ধ করে দেবো। আমি তো বলছি নেশা বিজেপির নেতাদের মদতের নেশার চাষ হচ্ছে, নেশা আছে। এত এত নেশা সামগ্রী আসে কি করে, এত গাঁজার চাষ কি করে? আপনি কি মনে করেন এটা পুলিশের অজান্ত হচ্ছে? আজকে আমি হ্যাপি, কয়েকটা মিডিয়া আজকে ভালোভাবে রোল প্লে করছে। এই যে হসপিটালের অব্যবস্থা নিয়ে মিডিয়া যেভাবে ই করছে, 10,300 মানবিক কারণে ওদের পাশে যেভাবে করাপশন, তো আপনি নারী নির্যাতন সবগুলি আজকে মিডিয়া সোচ্চার। সুতরাং 1 বছরের মাথায় লোকসভায় দেখা গেছে কংগ্রেসের পজিশনটা কি। আর আমি বলছি ফেয়ার ইলেকশন হলে আপনাদের বিজেপি পাহাড়ের 2% ভোট যদি পায়, যদি ফেয়ার ইলেকশন করতে বলুন, 2% ভোট পাবে কিনা? কেউ নেই পাহাড়ে। পাহাড়ে আমি ঘুরেছি, পাহাড়ে কেউ নেই বিজেপির সঙ্গে। কিন্তু অন্যান্য উপজাতি দল তো রয়েছে। অন্যান্য উপজাতি আইপিএফটি, ওর যে এজেন্ডা মানুষ বুঝতে পেরেছে। আপনি আইপিএফটি ক্ষমতা আসার আগে কি বলেছিল? ত্রিপুরাল্যান্ড। আর এটাতে কিছু যুবক প্রভাবিত ছিল পাহাড়ের, যে ত্রিপুরাল্যান্ড মিলবে। তারপর সরকারে গেল, সরকার আমি দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের পাশে এনসি বর্মা বসে প্রেস কনফারেন্স করছে। সেখানে সাংবাদিকেরা প্রশ্ন করছেন যে আপনাদের সঙ্গে তো ওদের দাবি ছিল ত্রিপুরাল্যান্ড কোনোদিন হবে না, এটা আমরা মানি না, কোনোদিনে দেব না। এনসি বর্মা চুপ। এনসি বর্মাকে পাশে বসে উনি বলছেন ত্রিপুরাল্যান্ড ত্রিপুরা রাজ্য কোনোদিন হবে না, ওটা হবে না, আমরা দেব না। উনি একটা কথা বলেননি। আচ্ছা। আপনি বলছেন দলগুলি চরিত্র তো সবাই প্রকাশ পাচ্ছে। কংগ্রেস দলের মুশকিল হলো কি, কংগ্রেস জাত নিয়ে রাজনীতি করতে পারে না। কখনো বলবে আপনি পুরা, কখনো মুসলিম, কখনো এসসি, কংগ্রেস কোথাও গিয়ে বলে যে এই দলটা নিরপেক্ষ কথা বলে, মুসলিম আমাদের উপর এত অত্যাচার আছে, আমরা ওদের মতো মুসলিম পার্টিও কথা বলতে পারি না। অনেক সময় ওরা সরে যায়, আরেক সময় ওদের জন্য হয়তো অত্যাচার হচ্ছে বললাম, আরেকটা ক্লাস বলে আর এটা তো মুসলিমের পার্টি হয়ে গেছে। কিন্তু কংগ্রেসের মুশকিল হলো কংগ্রেস সবার জন্য বলতে হয়, আর অন্য হলো কোথাও কোথাও মুসলিম পার্টি মুসলিমের হয়ে দাঁড়িয়ে সেখানে ইমোশন দিয়ে ভোটটা নিয়ে নিচ্ছে। কংগ্রেসের দীর্ঘদিনের ভোট ব্যাংক দেখা গেল মুহূর্তের মধ্যে কিছুদিন পরে বুঝতে পারে যে ভুল করেছে। আজকে ভারতবর্ষের মানুষ, নরেন্দ্র মোদী সাহেব কি বলেছেন, মানুষ শুনেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বলে, সেটা আমি বলছি না, সে জওহরলাল নেহরু থেকে অটল বিহারী বাজপেয়ী থেকে আরম্ভ করে অন্য নেতা যে দলেরই যায় বল, কিন্তু যখন ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী একটা কথা বলে, ভারতবর্ষের মানুষ এটা বিশ্বাস করে যে প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছে না। আপনার প্রতিশ্রুতি পূরণ না করতে পারে, কিন্তু ডেলিভারেটলি মিথ্যা বলা, এটা ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী কোনোদিন করেনি, একমাত্র নরেন্দ্র। কি করে বললেন আমি 100 দিনের মধ্যে সমস্ত কালো টাকা ফিরিয়ে আনবো, ভারতবর্ষের প্রত্যেকটা লোকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেব। প্রধানমন্ত্রী হওয়ার পরে আপনি কি একদিন শুনেছেন কালো টাকার ব্যাপারে, আনার ব্যাপারে কোনোদিন কথা? ওটা তো তারপরে দ্বিতীয়বারও তুমি না, দ্বিতীয়বার এটা থাকে, দ্বিতীয়বারও আরে দ্বিতীয়বার তা কংগ্রেসও তো বহু বছর ছিল, ক্ষমতায় চলে যায়নি। আপনি দ্বিতীয়বার এসছে বলে মনে করবেন না যে এটা আমি বলছি মিথ্যা কথা বলছি, সেটা মিডিয়া যেমন আমি বলছি কেন দেন। তারপরে কি বললেন, ডিমনিটাইজেশন গরিবের জন্য, গরিবদেরকে কষ্ট করতে, কালো টাকা ধরা পড়বে। সারা ভারতবর্ষে মিডিয়া এমনভাবে প্রচার করলো, উনিও বললেন আমার এই যুদ্ধটা কিন্তু গরিবের জন্য, কিছুদিন গরিবেরা কষ্ট করতে হবে। যুদ্ধটা আমার কালোবাজারিদের বিরুদ্ধে, দাঁড়িয়ে 100-র উপর মানুষ মরে গেল, কালো টাকা উনি ধরে নিয়ে আসছেন সবাইকে পথে বসে, 1 টাকা ধরা পড়েছে। পরিকল্পিতভাবে যাদের কালো টাকা ছিল সেটাকে সাদা করতে। আপনি কোথাও শুনেছেন রিজার্ভ ব্যাংকে 1 টাকা কালো টাকা এসছে?
ফলে কি হলো, গরিব আরো গরিব হলো। ভারতবর্ষের ছোট বড় মাঝারি লক্ষ লক্ষ শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেল। তারপর আজকে রেজাল্টটা কি? ডিমনিটাইজেশনের কারণে ভারতবর্ষ আছে গভীর অর্থ সংকটে। তারপরে জিএসটিতে আপনার ভারতবর্ষ, আপনি যে কোনো দোকানদারের কাছে যান, আমার কথা বলতে হবে না, বলে তারপরেও তো ক্ষমতা এসছে, বুঝতে দেরি, এখন বুঝতে পারছে। যে কোনো দোকানদারের কাছে যান তো জিএসটি, কারো ব্যবসা আছে নাকি? 28%, 27% ট্যাক্স, তাদেরও দোকানে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে। ক্রয় ক্ষমতা কতটুকু? হতে হতে তারপরে আপনার লকডাউন, সবকিছু মিলিয়ে ভারতবর্ষটাকে এখন, এটা আমার কথা না, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স বলছে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে সবচেয়ে দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। এবং সেটাতে কি দেখিয়েছে অর্থনৈতিক অবস্থা? বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, পাকিস্তান সবগুলির নিচে। আগে আমরা বলতাম বাংলাদেশ দরিদ্র দেশ, গরিব দেশ। আজকে বলছে ভারতবর্ষ বাংলাদেশেরও নিচে। এবং বলেছে সামনের 6 মাস যদি এটার থেকে বার হওয়ার কোনো উপায় নেই। নরেন্দ্র মোদী সাহেব কারো কথা শুনেন না, নিজেও কিছু বুঝেন না অর্থনীতির, আর এক অর্থমন্ত্রী বানিয়ে দিয়েছেন, সেও বুঝবেন না। ওনার যেটা মনে হয় বললেন, যার ফলে বলেছে সামনের 6 মাসের মধ্যে, এটা আমার না, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সের মন্তব্য, সামনের 6 মাসের মধ্যে যদি ভারতবর্ষ এরমভাবে চলে, তাহলে 65% লোক ভারতবর্ষে নিজের খাদ্যটা জোগাড় করার মতন পজিশন, অন্যগুলি বাদ দেন ভালো, ওই যে খাওয়ার ব্যবস্থা করার মতন পজিশনে ভারতবর্ষ 65 লোক। এটা আমরা একটু অন্য জায়গায়, মানে কেন্দ্রীয় স্তর আলোচনা, আমাদের আজকের যে বিষয় হচ্ছে রাজ্য রাজনীতি আপনাদের অন্যদের ব্যাপারে বলাটা হয়তো অনেকটাই সহজ হবে, কিন্তু এই যে আপনাদের বিরুদ্ধে বিগত দিনে বারবার একটা অভিযোগ উঠেছে, এবং আপনাদের যারা দলের নেতা ছিলেন বা এমএলএ যারা আপনাদের দল ছেড়ে অন্য দলে চলে গেছেন, ওনারা প্রায়শই একটা অভিযোগ এনেছেন যে ত্রিপুরা রাজ্যে বহু আগেই নাকি কংগ্রেস ক্ষমতায় আসতে পারতো যদি না সিপিএম এর সঙ্গে একটা গোপন আতাত থাকতো। এটা প্রতিবার উঠে আসে। এই জায়গাটার আপনি স্পষ্টীকরণ করে করবেন। দায়িত্বটা কার ছিল? যেমন আমি প্রেসিডেন্ট, স্টেটের ব্যাপার আই এম সর্বেসর্বা, আমি যা বলবো তাই হবে। দিল্লি আমাকে কোনোদিন ইন্টারভিউ করেও না। তাহলে কারা ছিল দায়িত্বে? যারা বলছে তারাই তো এতদিনের মুখ্যমন্ত্রী, নাইলে মন্ত্রী, নাইলে কংগ্রেস প্রেসিডেন্ট, নাইলে বিরোধী দল নেতা। আচ্ছা, এটা যদি বুঝেই থাকে সিপিএম এর সঙ্গে মিতালি করলো, ক্ষতি কেন করলো ওরা? আপনি কি রাজ্য নেতৃত্বের কথা? রাজ্য নেতৃত্ব দিল্লি তো কখনো আপনাকে বলে না, কোনোদিনই বলবে না। আমি তো আজকে বলছি আপনাকে, আমি এখানে বলে যাচ্ছি, আপনি যদি দেখেন কোনোদিন যে আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করেছে দিল্লি, কোনো দিনে করে না। আচ্ছা, আমি যখন প্রেসিডেন্ট হয়েছে আমাকে বলে দিয়েছে আই এম ফ্রি, আমি যেটা বলবো সেটা হবে। দিল্লি কোনো, আমি যদি বলি যে আমার দলের পক্ষে এটা ভালো, তখন দিল্লি আমাকে সেটাই সাপোর্ট করবে। আমি যদি বলি যে এটা দলের পক্ষে খারাপ হবে, আমার এটাই অ্যাকসেপ্ট করে। পরবর্তীকালে যদি দেখা যায় যে আমার সাজেশনটা ভুল ছিল, তাহলে আমাকে সরিয়ে দেবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত টেস্টেড না হচ্ছে, আপনাকে তাদেরকে কে বলেছিল সিপিএম এর সঙ্গে গোপনে আতাত করতে? আচ্ছা, আপনি স্বীকার করছেন যে হয়েছে? না, এটা ওরা বলছে, আমি তো বলি এটা কোনো প্রশ্ন না, এটা হলো নিজেদের দুর্বলতা। আমি তো বলছি এইগুলি বললে অনেক কিছু, আজকে নমিনেশন নিয়ে দরবার, বিভিন্ন ব্যাপার দরবার, দলীয় নিজেদের এই যে দলের মধ্যে একটা ইনডিসিপ্লিন বিভিন্ন ব্যাপার ছিল, সেই কারণে কংগ্রেসের এইসব কোনো, সেই ইনডিসিপ্লিন কি এখনো আছে? নো, আমি সভাপতি কংগ্রেস দলটা বুঝবেন, এটা ক্যাডার বেস্ট পার্টি না। এটা দলটা কেমন, আমি পরে আসছি, দলটা কেমন জানেন তো? কংগ্রেস ভবনে হয়তো সর্বোচ্চ একটা মিটিং হচ্ছে, সেখানে ধরুন কংগ্রেসের সমস্ত নেতারা আছে। একটা রিক্সাওয়ালা কংগ্রেস ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় হয়তো জিজ্ঞেস করতে উপরে কি হচ্ছে, কেউ হয়তো বললো কংগ্রেসের মিটিং হচ্ছে, সেই রিক্সাটা থামিয়ে কেউ জিজ্ঞেস করবেন, ভিতরে গিয়ে হয়তো কোন নেতা বলছে না আপনি যেটা বলছেন এটা ঠিক না, সে একটা বক্তৃতাতে কিন্তু চলে আসতে পারবে। কংগ্রেসের নেতা জানতে চায় না এটা কে, তার এটাও এন্টারটেইন করে। কংগ্রেস দল ক্যাডার বেস্ট পার্টি না। এটার মধ্যে বিভিন্ন রকমের মতামত থাকে, আপনি ওপেন, মানে অবারিত, যে কোনো জন যে কোনো মত প্রকাশ করতে, সেই দলকে আমরা নিয়ে চলি। এটা আবার অভ্যাসে পরিণত হয়েছে। এটাকে আপনি কালকে ক্যাডার বেস্ট করতে যান, দলটা, আমাদের যে মানসিকতা, আমরা মুক্ত গণতন্ত্রে যে করি, আমাদের মানসিকতা কিন্তু ক্যাডার বেস্ট। দলের তো একটা সংগঠন থাকে, সংগঠন যেমন এখন আমার দল, আমি তো পুরো বলি না, এখন সুসংহত। আপনি দেখবেন এই যে কিছু 7-8 মাসের মধ্যে আপনি দেখুন তো মেজর কংগ্রেসের আগে দেখেছেন
কংগ্রেস ভবনে ইন্দিরা গান্ধীর মূর্তি ভাঙছে, ঘরে গিয়ে পিটাপিটি করছে, তালা লাগিয়ে দিয়েছে। মিউনিসিপ্যালিটি ইলেকশনের নমিনেশন কারো পছন্দ হয়নি, সে গিয়ে তালা লাগিয়ে দিয়েছে, বসে আছে। কেউ আরেকটাতে সন্তুষ্ট হয়নি, ভিতরে গিয়ে কংগ্রেস ভবনে। আজকে কেউ কল্পনাও করবে না, আমি আপনাকে বলব, সোলং আই এম প্রেসিডেন্ট। আচ্ছা, এবং এই কল্পনা করবে না কেন, সমস্ত কর্মীদের আজকে বুঝে গেছে যে আই এম অনেস্ট ইন মাই ডিউটি। কারো প্রতি আমার কোনো, কাউকে প্রমোট করা, আমার সঙ্গে চললে পরে কেউ প্রমোট হবে, এটা গ্রান্টেড যে আমার সঙ্গে চললে 24 ঘন্টা চলছে, কিন্তু তার যোগ্যতা যেখানে সেখানে হবে, যোগ্যতা না থাকলে কিছু হবে না। আচ্ছা, একদম। আমরা আরো কথা বলবো, আমরা আরো এই আলোচনা আপনার যেটা বলছি, এই কনফিডেন্স চলে এসছে। একদম, আমরা আরো এই নিয়ে কথা বলবো। দর্শক বন্ধুরা, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আপনারা সরাসরি কথা বলতে পারবেন পীযূষ বাবুর সঙ্গে। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করবেন, কথা হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। যখন কিছুই ঠিক চলছে না, আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না। শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছে জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। এক ঐতিহ্যের উত্তরাধিকারী, সর্বদাই শ্রেষ্ঠত্বের খোঁজে। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। ফিরে এসেছি বিরতির পর। আমরা কথা বলছিলাম রাজ্য রাজনীতিতে বিরোধীদের বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে। আলোচনায় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী পীযূষ বিশ্বাস মহোদয়, প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এবং রাজ্যের বরিষ্ঠ আইনজীবী। আপনারা দ্বিতীয় প্রধান বিরোধী দল রাজ্যের, আপনাদের এজেন্ডা কি? এজেন্ডা যে কোনো, প্রথম আপনার উন্নতি যদি করতে হয়, আপনি পরিবারের ক্ষেত্রে দেখবেন, আপনার পরিবার তখনই উন্নতি করবে যদি পরিবারের শান্তি থাকে, ডিসিপ্লিন থাকে। রাজ্যের যদি আপনি ডেভেলপ করতে না, ফার্স্ট কন্ডিশন হলো আপনার রাজ্যদের শান্তি, মানে আইন শৃঙ্খলা, আইনের শাসন থাকতে হবে। এটা না থাকলে রাজ্য না, পারিবারিক ক্ষেত্রেও দেখবেন বিশৃঙ্খলা, সেই পরিবার উন্নতি করছে। এবং তেমনি ফার্স্ট এজেন্ডা হবে এই রাজ্যের মানুষ, মানে আইনের অনুশাসন বলবৎ হতে হবে, মহিলারা নির্ভয় ঘুরতে পারবে, করাপশন মুক্ত প্রশাসন হতে হবে। তারপরে আপনার প্রশাসনে দলীয় দৌরাত্ম যেটা, সেটাকে বন্ধ করতে হবে। কোনটা দলীয়? ধরুন জিবি হসপিটালে আপনি একটা বলছি, টেন্ডার হয় কোনো ওষুধের, কোটি কোটি টাকা ধরেন বা ইকুইপমেন্টস, সেখানে দেখা যাচ্ছে বাম মালামাল হচ্ছে। সেইখানে এই টেন্ডারটা কে পাবে এটা ঠিক করে দেয়। ঠিক করতে গিয়ে কম্পিটিশনের ভিত্তিতে বা যারা ধরেন রেপুটেড যারা সাপ্লায়ার, তারা কিন্তু কোনো স্থান থাকে না। যার ফলে যারা নিচ্ছে তারা যখন কিছু দেনা পাওনার ভিত্তিতে নেয়, সেখানে করাপশন থাকবেই। সেখানে আপনি যেটা আপনার সার্ভিস পাওয়ার কথা, সেই উন্নত মানের সার্ভিস পাবে না, সার্ভিসটা নিম্ন। এইগুলি করে আপনার সব, যেমন পুলিশ প্রশাসন, এটা আপনার নিরপেক্ষ করতে হবে।
তারপরে ধরেন নিয়োগ নীতি, হুম। এখানে যাদের যোগ্যতা তাদেরই যাতে, তাহলে এইগুলি যদি হয়, তারপরে ধরুন এগুলি আমি বললাম, এগুলি হলো শান্তি না থাকলে আপনার হুম। কেউ এগোতে পারবে না, সেটা পরিবার বলুন, রাজ্য বলুন, সেটা যেমন আজকে এই অবস্থা, কেন ওরা কি করবে, আজকে সর্বত্র অশান্তি। অশান্তিটা বিভিন্ন কারণে, না, ওরা যখন পরিস্থিতির কথা বলছি, প্রধান প্রতিপক্ষ প্রধান কাকে মনে করেন প্রতিপক্ষ আজকে? আমি সিপিএম বলছি- না বিজেপি? না। আপনাদের প্রধান প্রতিপক্ষ কে? এটা তো আমাদের রাজ্য রাজনীতির পরিপ্রেক্ষিতে বলছি। রাজনীতি আমাদের ভোটেই প্রমাণ করেছে, এক বছরের মধ্যে যেই দলটা 1.78, হুম। সিপিএম কিন্তু তা না 16 সিট নিয়ে এসছে, কিন্তু লোকসভাতে গেল দেখা গেল যে তাদের থেকে মানুষ সরে গেছে, কংগ্রেসকে সেকেন্ড পজিশনে এনেছে। এটা তো আমি আগেই বলেছি পজিশনটা, এটা তো গায়ের জোরে বললে হবে না আর কি পজিশন। মানুষ আমাদের ট্র্যাক রেকর্ড, এক বছর আগে যে ভোটটা হয়েছে হুম। সেটাতে আমরা সেকেন্ড পজিশন, এবং 9টা লোকসভা সিটে- ভোটের কথা বলছি, লোকসভা লোকসভা ভোটে। ভোটের নিরিখে। সেটাতে আমরা 9টা সিটে আমরা প্রথম সিপিএম এ বিজেপিকে হারিয়ে আমরা বিধানসভায় 9টাতে জিতেছি। হুম। যদিও এটা আমরা এটা তো বিধানসভার ভোট না, কিন্তু ভোটের পরিপ্রেক্ষিতে, আর সর্বত্র আমরা সেকেন্ড পজিশন ভোটে। সুতরাং এটা বলতে গেলে তো আপনি মানুষের সমর্থনের উপর নির্ভর করবে। তো মানুষ সমর্থন দিয়ে দেখিয়েছে, বিধানসভার সময় আমাদেরকে কোথাও রাখেনি, টোটাল বর্জন করেছে। বর্জন করে যারা বিজেপিকে করেছিল, তারা আমাদের যারা বর্জন করে গিয়েছিল, তারা এক বছরের শাসনে তারা ফিরে এসে আমাদের অনেকাংশে ফিরে এসছে। হুম। তা এক বছরের মধ্যে এখনো কিছু মানুষের প্রত্যাশা ছিল, কিন্তু 30 মাস চলে গেছে। উদাহরণ, দল কোন পজিশন আছে সেটা তো ভোট হয়ে গেছে, আরেকটা ভোট হলে বোঝা যাবে। তাহলে আপনার মানুষ যদি চাইছে আপনারা আসুন ক্ষমতায়, বা আপনারা ওদের কথা বলুন, তাহলে দেখা যাচ্ছে যে বিগত কিছুদিনে যে সিপিআইএম যে পরিমাণ আন্দোলন সংগঠন করেছে বা যে দাবি দেওয়া রেখেছে, তার নিরিখে আপনারা তো সেভাবে কিছুই করেননি। না, আমাদের অনেক আন্দোলন হয়েছে, এটা বললে আমি সেখানে আচ্ছা। প্রচুর আন্দোলন হয়েছে। আন্দোলনে আমি তো বললাম আমাদের কিছু দুর্বলতা ছিল, সাংগঠনিকভাবে তৈরি করতে হয় কোনো আন্দোলন যেতে গেলে, সেইগুলি এখন রেডি। আপনি এখন যেমন এখন আপনার সপ্তাহে খুব কম দিন বাকি থাকে যে কোনো না কোনো আন্দোলন কংগ্রেসের হচ্ছে, কোথাও বন্ধ নেই আন্দোলনের, সব পানেই আন্দোলন হচ্ছে। তো সেটা আরেকটা ভোট হলে বোঝা যাবে কে কোথায় আছে। আচ্ছা। তো যেটা বলছিলেন আপনি, বলছিলেন আমাদের প্রধান হলো শান্তি। শান্তিটাকে, আইনের শাসনকে রেস্টোর করতে হবে, সেটা নষ্ট হয়ে গেছে বামফ্রন্টের আমলে, এবং সেই দ্বারা এখনো অব্যাহত। এখনো আপনার গণতান্ত্রিক অধিকার বলে কিছু নেই। যেটা বলছি, সিপিএমকেও অ্যালাউ করছে মিটিং করতে, কিন্তু কংগ্রেসকে ওরা অ্যালাউ করে না। বললাম না আমি কয়েকদিন আগে শিলাচুরি আমাদের 969 জন জয়েন করেছে, হলে তো দেয়নি, তার 5 দিন আগে হলে মিটিং করেছে বিজেপির। তারপরে ওরা বাজারে, ওপেন বাজারে যে বাজার শেয়ারটা চেয়েছে সেটাও দেয়নি। তারপরে আমরা যেতে হয়েছে বাড়িতে, কিন্তু অন্যরা তো মিটিং করছে, কিন্তু কংগ্রেসকে দিচ্ছে না মিটিং করতে। কিন্তু সামনের দিনে এটা না দিয়ে পারবে না প্রশাসন। আপনি তাহলে বিজেপির বিরুদ্ধে যেখানে অভিযোগ আনছেন এবং আন্দোলনের কথাও বলছেন, কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি আপনি বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর আবাসে গিয়েছিলেন, কথা হয়েছে। আপনার মুখে জানতে চাইবো যে আপনার সঙ্গে মুখ্যমন্ত্রীর কি কথাবার্তা হয়েছে? কথাবার্তা হয়েছে, যেমন হসপিটালের যে অবস্থা উনি স্বীকার করে নিয়েছেন। উনি বলেছেন অন্তর্ঘাত, বামফ্রন্টের প্রশাসন ওনাকে ডিসক্রেডিট করার জন্য বহু জায়গাতে বহু অন্তর্ঘাত যে ইকুইপমেন্টস আছে সেই ইকুইপমেন্ট ইনস্টল করেনি, এভাবে কৃত্রিমভাবে সেখানে। কিন্তু আমরা বলেছি এটা আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী, মানুষ কিন্তু এখনো মনে করছে। উনি বলছেন আমি এটাকে অনেক ডেভেলপ করে নিয়েছি, আরো কিছু, কিন্তু উনি বলছেন যে অবস্থা অনেকটা ঠিক হয়েছে। কিন্তু আমি বলেছি এবং আমরা বলেছি যে মানুষ এখনো জিবি সম্পর্কে মানুষের ধারণা যে জীবিতে গেলে মরে যাব, জীবী এই ধারণাটা আপনার মানুষের যে ধারণাটা এটা পাল্টাতে হবে, মানুষের বিশ্বাস আসতে হবে, নাহলে জিবি হসপিটালে এখন মানুষ আসছে না, সেটা আমরা বলে দিয়েছি। তারপরে এখনো অব্যবস্থা রয়েছে জীবিতে। হ্যাঁ, এখন অবস্থা রয়েছে জিবি হসপিটালের ভিতরে। তো আমি গিয়ে সব দেখতে পারি না, মিডিয়াতে আসছে, ওনার দলের লোক বলছে, ওনার দলের এমএলএরা বলছে জিবিতে ঠিকঠাক চলছে না, অবস্থা চলছে।
এবং উনি তো নিজেও স্বীকার করে নিয়েছেন যে বিদ্যুৎ সব কিছু ঠিকঠাক চলছে না। উনি চেষ্টা করছেন, এর মধ্যে অনেক কিছু, এটার মধ্যে তো উনি নিজেই স্বীকার করে নিয়েছেন। তারপরে আমাদের দাবি দেওয়া, যেমন আপনার মেজর ত্রিপুরার যে চিট ফান্ডের কবলে পড়ে বামফ্রন্টের দয়ায় 14 লক্ষ লোক প্রতারিত, ওরা নিঃস্ব হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় আসার আগে এটা প্রতিশ্রুতি দিয়েছিল এদেরকে ক্ষতিপূরণ দেবে, এদের টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতা আসার পরে 30 মাস চলে গেছে, একটা কথা এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী বা ওনার দল এটা রকমের দল হিসেবে কোনো দাবি করেনি, সরকারও এটা বলে চাই না। আমি বলেছি এটা কিন্তু সিরিয়াস। পুজোর পরে এটা আপনি সহজভাবে আপনি টাকা, কিছু টাকা হাতে তুলে দিতে পারেন। ওদের কয়েকশো কোটি টাকার প্রপার্টি ত্রিপুরা রাজ্যে বিভিন্ন জায়গাতে আছে এই চিট ফান্ডগুলির, এবং সেটাতে আইনটা হলো মানুষকে চিট করে যদি কোনো প্রপার্টি করে তাহলে ডিএমকে পাওয়ার দিয়ে দিয়েছে, ডিএম সেগুলিকে অ্যাটাচমেন্ট করে, ওরা তো বেগে গেছে, পালিয়ে গেছে, ডিএম সেটাকে অ্যাটাচ করে অকশনে দেবে, অকশনে যে টাকাটা পাবে সম্পত্তিগুলি এগুলি আমানতকারীর হাতে প্রপোর্শনেট ডিস্ট্রিবিউট করে দেবে। 30 মাস ওদেরকে কে বাধা দিল? ওনারা সিপিএম এর বিরুদ্ধে বলতেন চিট ফান্ডের সঙ্গে আঘাত। আচ্ছা, পীযূষবাবু একজন ফোনে আছেন, কথা বলে নেব। নমস্কার, বলুন। হ্যালো 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 বলুন। হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। বলছিলাম আমি আপনার প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের কাছে জানতে চাই যে 10,323 যারা চাকরিচ্যুত শিক্ষক তাদেরকে নিয়ে কংগ্রেস কি চিন্তা ভাবনা করছে, বা তাদেরকে নিয়ে কংগ্রেসের কোনো আন্দোলন কর্মসূচি আছে কিনা? ঠিক আছে, ধন্যবাদ, জেনে নেব। পীযূষবাবু যেটা বলছিলাম এটা উত্তর দিই, যেমন চিট ফান্ড, চিট ফান্ড নিয়ে কোনো কথাই বলে না। সেখানে আমি দাবি করেছি এটা খুব ইজি প্রসেস। আপনার মিনিমাম সদিচ্ছা থাকলেই আপনি, এটা অলরেডি অ্যাটাচড হয়েছে, হাইকোর্ট পিআইএল আছে, আপনার ডিএম কেন এগুলিকে, আপনার সরকার কেন এগুলিকে অকশনে বিক্রি করছে না? এটা কিন্তু আমরা চাই আপনি অতি তাড়াতাড়ি, না হলে কিন্তু এটা করতে আমরা বাধ্য করব। আমরা বৃহত্তর আন্দোলন, ভিগোরাস মুভমেন্ট, আমি আজকেও বলছি আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি হবে। তাহলে আপনাদের নেক্সট এজেন্ডা হচ্ছে চিট ফান্ড ইস্যু। চিট ফান্ড এটা একটা বড় ইস্যু। তারপরে 10,300, যেমন ধরুন আমার ওই দিন যে গেলাম 10,300 আমার একটা ডিমান্ডের মধ্যে ছিল। 10,300 উনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট তো যেভাবে রায় দিয়েছে আমরা দিতে পারি না। আমি বলেছি আপনাকে যদি কেউ বুঝিয়ে থাকে এটা ভুল বুঝিয়েছে। প্রথমত আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন 10,323কে ক্ষমতায় আসলে আমরা নিশ্চয়তা দেবো, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। এর আগে বামফ্রন্ট সাথে আসি বলে অ্যাপ্লিকেশন কি দিয়েছিল যে আমাদের এদেরকে যে ডিসমিস করতে বলেছ, আমাদেরকে কিছুদিন সময় দাও, এর মধ্যে আমরা রিক্রুটমেন্ট করে দেবো, না হলে এখন ওদেরকে যদি বিদায় করে দিই তাহলে ভ্যাকুয়াম দেখা দেবে। তার মানে ওদেরকে আসি বলে কিন্তু ওদের জন্য কিছু করেনি বা কোনো। এই সরকার এসো যেখানে বলেছিল আমরা তোমাদের এইগুলো বামফ্রন্ট তোমাদেরকে প্রতারণা করেছে, এই করেছে, আমরা এসো, ওরা এসো আবার বলল, সুপ্রিম কোর্টে গিয়ে বলল 2 বছরের সময় দাও। 2 বছরের মধ্যে আমরা ওদের আমাদের টেট বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা শিক্ষক স্কুলগুলিতে, না হলে এই লোকগুলিকে যদি এক্ষণে যদি ছাঁটাই করতে হয়, আমার স্কুলের শিক্ষক থাকবেন, সুতরাং তারাও কিন্তু আর বলল না ওদেরকে রাখার জন্য। সুপ্রিম কোর্টে ওরা মামলা করেছিল, সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় সেটাকে বহাল রাখলো, সঙ্গত কারণে বহাল রেখেছে, কারণ নিয়ম নীতি মানা হয়নি, এতে কোনো দ্বিধার কোনো কারণ নেই। সেখানে টিচাররা অ্যাপিল করেছিল, সেটা ডিসমিস করে দিল। পরবর্তীকালে ওরা রিভিউ পিটিশন করেছিল, রিভিউ পিটিশন যখন করে তখন তাদের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন নিয়ে তারা আন্দোলন করেছে ওই গুরুজি হলটার সামনে। ওদের অনুরোধে আমি এখানে গিয়েছিলাম বড় সময়, তখন ওনারা আমাকে বলেছিলেন যে আমাদেরকে আইনজীবী দিয়ে, কংগ্রেস তো বড় বড় আইনজীবী আছে সুপ্রিম কোর্টে, আমি কথা দিয়েছিলাম। ওরা বলেছিল কপিল সিব্বলকে যদি দরকার, আমি বলেছিলাম আমি আমাদের সভানেত্রী সোনিয়া গান্ধীকে বলে আমি চেষ্টা করব, এবং অ্যাকর্ডিংলি আমি অনুরোধ করেছিলাম কপিল সিব্বল দাঁড়িয়েছ, কিন্তু দাঁড়ালো। আসলে এটা
রিভিউ করার মতন কিছু ছিল না, কিন্তু ওদের স্যাটিসফ্যাকশন আমরা হাত যে যাই হোক কপিল সিব্বলকে আপনি দাঁড় করেন। কপিল সিব্বল 2 দিন আর্গুমেন্ট করেছে। তারপরে এর মধ্যে সরকার একটা পিটিশন দিল এর সঙ্গে, যে ওদেরকে যদি আমরা অন্য কোনো দপ্তরে নিয়োগ করতে চাই তাতে আমরা পারবো কিনা। সেটাকে আবার যারা শিক্ষক তারা রেজিস্ট করলো যে এটা যদি আমাদেরকে অন্য দপ্তরে কারণে চাকরি বা বিভিন্ন জায়গাতে, তাহলে আমাদের সম্মানের হানি হবে। আমরা তো, সুপ্রিম কোর্ট বলছে না, এটাতে সম্মান হানি ডিফেমড হওয়ার মতন কিছু নেই। আর গভর্নমেন্টকে বলেছে, ওনারা বিভিন্ন প্যারা পড়েন, প্যারা নম্বর 18 বলেছে, তখন সুপ্রিম কোর্ট বলছে হ্যাঁ গভর্নমেন্ট যদি তুমি তাদেরকে দিতে চাও অন্য তোমার ডিপার্টমেন্টে অন্য চাকরি, তাতে কোনো বাধা নেই। আর এর মধ্যেও যদি কেউ যদি টেটে সিলেক্টেড হয়, তারা টেটে তার জন্য 2023 পর্যন্ত বয়সের ছাড় দিয়ে দিল সুপ্রিম কোর্ট। তো এখানে রতননাথ মাননীয় শিক্ষামন্ত্রী বললেন যে সুপ্রিম কোর্ট শুধু 2023 পর্যন্ত ছাড় দিয়েছে, বাকিটা চাকরি পেতে গেলে রিক্রুটমেন্ট রুলস আমরা করবো, সেখানে অন্যেরার মতন সবাই তারাও কম্পিটিশনে যেতে হবে, সিলেক্ট হলে পাবে। এটার জন্য সরকারের তো কিছু দয়ার নেই। কিন্তু আমি বলেছি আপনাকে ভুল বুঝিয়েছে। আপনি সুপ্রিম কোর্টের সরকার থেকে আপনি চেয়েছিলেন তাদেরকে অন্য দপ্তরে নিয়োগ করতে পারবেন কিনা, সুপ্রিম কোর্ট বলেছে আপনি পারবেন, এবং শিক্ষকদেরকে বলেছে ইনডাইরেক্টলি এটা মেনে নাও, এটা তো মনে। সুতরাং আপনাকে যদি বুঝিয়ে তাকে ভুল বুঝে, তখন আমার মনে হয়েছে উনি এটা মেনে নিয়েছেন যে দ্বিতীয়। তখন আমাকে বলেছেন যে শিক্ষকরা আসছে, আমরা বলেছি এটা আপনার করতে হবে, সুপ্রিম কোর্টের রায়টা কিন্তু আপনার প্রেয়ারটা কিন্তু মেনে নিয়েছে, এবং আপনার 12,000 10,000 কত চাকরি খালি আছে, এগুলিতে আপনি নিয়োগ করতে পারেন। এদেরকে আপনি অন্যদের সঙ্গে কম্পিটিশনে পারেন, তাহলে তো সুপ্রিম কোর্টের পারমিশন দেয়। আমি যদি চাকরিতে কম্পিট করে চাকরি, এখানে আরেকটি ফোন আছে, আমরা নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার, বলুন। নমস্কার, আমি পীযূষ বাবুর সাথে কথা বলছি। হ্যাঁ বলুন বলুন। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। জীবিতে যে কোভিড পরিস্থিতি নিয়ে কিছুদিন আগে কেন্দ্রীয় কমিটি থেকে এসেছিল, সেই বিষয়ে কি কিছু তথ্য জানা আছে কংগ্রেসের? আচ্ছা, ধন্যবাদ। তথ্য জানা আছে, সেটা আমি শুনছি। তথ্য যেটা জানা আছে, সরকার যেটা বলছে এখানে যা করেছে, এই তথ্যের মধ্যে আমি বলতে, সেই তথ্য ওনারা যে রিপোর্টটা দিয়েছেন, এটাতে দেখা যাচ্ছে যে সরকার যে দাবিটা করছেন সেটা ঠিক নয়, যার ফলে সুপ্রিম কোর্ট ওই রিপোর্টের ভিত্তিতে, আরে আমাদের মাননীয় হাইকোর্ট এই রিপোর্টের ভিত্তিতে ওনাদের এফিডেভিট চেয়েছেন। ওনাদের যে বক্তব্যটা আগে রেখেছিলেন, হাইকোর্ট কিন্তু এটা মেনে নেয়নি। কোভিডের ব্যাপারে ওনারা যে বলেছিলেন, হাইকোর্ট দেখেছে রিপোর্টের সঙ্গে ওনাদের যে স্টেট গভর্নমেন্টের যে বক্তব্য এফিডেভিট, এটার মিল নেই, অনেক কন্ট্রাডিকশন আছে। সুতরাং ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি বলছি আমার জানা আছে এটা হাইকোর্টের এখন হাইকোর্টে এটা মনিটর। এই যে 10,323 এর কথা বলছেন, আপনি যদি আপনার হাতে যদি ক্ষমতা থাকতো, আপনি কি সমাধান, এই সমস্যার কি সমাধান? আমার হাতে কি থাকতো, আপনি সমাধান সূত্রটা বলুন। সমাধান সূত্র সেটা হলো এক জিনিস। এখন কথা হচ্ছে, ওরা দুটো সরকারি কমিটমেন্ট করে গেছে, ওদেরকে রায়ের পরও ওদেরকে চাকরিতে ওদেরকে রাখবে, ওদের ভয় নেই। এই যে প্রতিশ্রুতিটা, এই প্রতিশ্রুতিটা সরকার রাখতে হবে। এখন সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে যে ওদেরকে অন্য জায়গায় নিয়োগ করতে পারে, এতে কোনো বান নেই। সুতরাং সমাধান সূত্র তো সুপ্রিম কোর্ট, সরকার চেয়েছিল সুপ্রিম কোর্ট দিয়েছে। এখন সমাধান সূত্র ওনাদের উচিত ওনাদেরকে বিভিন্ন যে দপ্তর খালি আছে ওদেরকে নিয়ে। তবে আমি শুনেছি চিফ মিনিস্টার নাকি ওনাদেরকে একটা আমাদের সঙ্গে, আমি তো বলছি আমার সঙ্গে আলাপ করার পরে উনি বোধহয় বুঝতে পেরেছেন যে না, আমাদের কোনো বান নেই। যদি আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে যখন দেখা করে সাক্ষাৎ করেছিলেন, তখন কি ইস্যুটা? হ্যাঁ, এইটাই যে কথাটা বললাম, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার এই আর্গুমেন্টটা হয়েছে যে প্যারা নাম্বার 18 আপনার প্রেয়ারটা গ্র্যান্ট করেছে। আপনি চেয়েছিলেন এদেরকে অন্য দপ্তরে নিয়োগ করতে, সুপ্রিম কোর্ট সেটা অ্যালাউ করে দিয়েছে। সুতরাং ইউ ক্যানট গো ব্যাক। তারপর মুখ্যমন্ত্রী কি বললেন? তখন মুখ্যমন্ত্রী তখন বলছে যে ঠিক আছে, আমি ওরাও আসছে, আমি ওদের সঙ্গে কথা বলবো। পরবর্তী ওদের একটা স্টেটমেন্ট এসেছে, চিফ মিনিস্টার এটা ইমপ্লিমেন্টেশনের জন্য বোধহয় 2 মাস সময় চেয়েছেন। আমার তো এটার পরে মনে হয়েছে উনি বুঝতে পেরেছেন যে না, আমরা চাকরি দিতে গেলে বান নেই, এটা উনি বুঝতে পেরেছেন। আচ্ছা, সুতরাং কি করবেন, বিজেপি সরকার তো মুখের আপনার সবসময় একটা বলে আরেকটা। সে নরেন্দ্র মোদী সাহেব থেকে অন্যরা সবাই,
আপনার মিথ্যা বলতে বলতে মিথ্যা বলাটা এটা অভ্যাসে পরিণত হয়েছে। সুতরাং কেউ করলে পরে আমি বিশ্বাস করবো যে এটা করেছে। না, তাহলে আপনি মানছেন যে আপনারা যে পরামর্শ দিচ্ছেন বিজেপিকে, বর্তমান সরকারকে, যে তারা সেটা আগামী দিনে ইমপ্লিমেন্ট করবে? ইমপ্লিমেন্ট আমার মনে হয় উনি মেনে নিয়েছেন যে সরকারের বাধা নেই, ইমপ্লিমেন্ট করবে কিনা ওইটা তো ওনাদের ব্যাপার। তো আপনার মনে হয় না যে আপনারা, আমি তো ওনাদেরকে বলতে পারি না যে ওনার অনেক কথাই বলেন, আমি যতক্ষণ পর্যন্ত বিজেপি বিশেষ করে কোনো কথা বলে সেটাকে ইমপ্লিমেন্ট করে না ততক্ষণ পর্যন্ত আমি ওদেরকে বিশ্বাস করি না। কারণ ওদের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী প্রতিনিয়ত মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। সুতরাং প্রতিশ্রুতি পালন করলে বলবো পালন করবো। আর রাজ্যের পরিপ্রেক্ষিতে কি বলবেন? আমাদের আজকের বিষয়টা হচ্ছে রাজ্যের বিষয়ে আপনার ভিশন ডকুমেন্টের আজকে 30 মাস চলে গেছে, একটা আপনার ইমপ্লিমেন্ট করেন। কোথায় আবার 7th পে কমিশন? আচ্ছা, কেউ তো পায়নি। জিনিসপত্রের দাম কমেনি, চাকরির বেকার সমস্যার কোনো সমাধান হয়নি। এমজিএম রেগার আপনি যে টাকা 340 টাকা করবেন করেছেন সেটাও করেননি। সামাজিক ভাতা আপনি 2000 করবেন করেছিলেন, করেননি। মিস কলে চাকরি হবে বলেছিলেন, হয়নি। তারপরে স্মার্টফোন দেবেন বলেছিলেন। সুতরাং 30 বছরে তো আমি 30 মাসের মধ্যে তো আমি এখনো দেখিনি যে একটা কিছু, বরঞ্চ আগে যেটা ক্ষমতার লড়াই, আগে সিপিএম এর মধ্যে লড়াই হতো কে কোন জায়গাতে কোনটা দখল করবে, আজকে সেটা আরম্ভ হয়েছে গ্রামে গঞ্জে। এখন এডিসি কি দখল করবে, সেটার মধ্যে প্রতিনিয়ত বিজেপি এবং আইপিএফটি মারামারি হচ্ছে, রক্তাক্ত সংঘর্ষ। ভিশন ডকুমেন্টের কথা বলছিলেন, বিভিন্ন সভায় এবং বিভিন্ন জায়গায় বিজেপির নেতা নেত্রীরা বলছেন যে ওনারা ভিশন ডকুমেন্টের বাইরেও অনেক কাজ করেছেন যেগুলো ভিশন ডকুমেন্টে ছিল না। কোনো কাজে ওনারা করেননি। ওনারা যেমন বলেন ত্রিপুরা রাজ্যে 7 লক্ষের উপর বেকার, মাননীয় চিফ মিনিস্টার বিলোনিয়াতে গিয়ে বলেছেন এখন 1.5 লক্ষ বেকার। পরে আমি গিয়ে খবর নিয়ে জানলাম কেন বলছে, একজন বলল না ওনারা যে বিভিন্ন জনেরকে আনএমপ্লয়েড লোকেরা অনেকে বিভিন্ন ট্রেনিং দিয়ে যে ছেড়ে দিচ্ছে, যে ধরুন স্কিল কোথাও কোনো ইন্ডাস্ট্রি একটা কোনো কাজ করতে গেলে ট্রেনিং দিয়ে দেয়, ট্রেনিং দিয়ে দিয়েছে, ওরা বলে এটা বেকার সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, তো আরে এদেরকে ট্রেনিং দিয়ে দিলে এদেরকে যদি কোথাও রিহেবিলিট করতে চাও তাহলে ওদেরকে সেখানে যে ক্ষুদ্র শিল্প বা কোনো কিছু তার জন্য ইকুইপমেন্টস কেনার জন্য সবকিছু তুমি সরকার অনুদান দিয়ে দিতে হবে, দিয়ে বলতে হবে আমি তোমাকে এত লক্ষ বা এত কোটি টাকা দিয়ে দিয়েছি, সুতরাং তোমার বেকারের লিস্ট থেকে আমি নাম কেটে দিলাম। আচ্ছা, আপনি ট্রেনিং দিয়ে ছেড়ে দিলেন, এটার থেকে তো বলা যায় না যে আপনি কারকে বললেন পাকুড়ার ব্যবসা করো, কাউকে বললেন হাঁস পালো, কেউ হাঁস পালো আরম্ভ করলো, আপনি বললেন বেকার সমস্যার সমাধান হয়ে গেছে। আরেকটা ফোন নিয়ে নেব। নমস্কার, বলুন। নমস্কার, পীযূষ বাবুর কাছে আমার একটা প্রশ্ন ছিল যে সামনে যে এডিসি নির্বাচন, এডিসি নির্বাচনের মধ্যে কংগ্রেসের ভূমিকা কি থাকবে? আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। কংগ্রেসের ভূমিকা এডিসি নিয়ে কংগ্রেস ওদের জনজাতিদের যে ডেভেলপমেন্টের জন্য যেটা করার কংগ্রেস সফল। যেমন কংগ্রেস আপনারা জানেন 6 শিডিউলটা আমাদের ইন্দিরা গান্ধী এডিসিটা দিয়েছিলেন যখন প্রধানমন্ত্রী ছিলেন। তার রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন এখানে একটা দাবি উঠেছিল যে আমাদের বিধানসভায় আমাদের বয়সটা সেইভাবে জোরালোভাবে যায় না, আমাদের 17 জন এমএলএ পাঠাতে পারি, আমাদের এটা 20 জন করা সংশোধন করে আইন সংশোধন সংবিধান 20 জনের ব্যবস্থা করা হলো। কংগ্রেস যখন এখানে ক্ষমতা ছিল, যখন খরা দুর্ভিক্ষ রাখত সেখানে আমরা ডবল রেশন নিয়ে ব্যবস্থা করেছিলাম। তারপরে ধরুন মেইন যেগুলি যেমন স্বাস্থ্য পরিষেবা, এখন মানে এডিসির কথা বলছি, আপনি এডিসিতে স্বাস্থ্য পরিষেবা যদি বলতে হয় এটা একদম তলানিতে। আপনি কোথাও 17-18 কিলোমিটারের মধ্যে কোনো হসপিটাল পাবেন না, যে কেউ যদি অসুস্থ। আর কোথাও যদি হসপিটাল থাকে, আমি এই দিন থালছড়াতে গেলাম, তারপরে তৈশামাতে গেলাম, আমি নিজে গিয়ে দেখলাম সেইখানে বলছে সাম ওয়ার্কার এখানে আছে কিন্তু নার্স বা ডাক্তার কেউ থাকে না। এগুলি ধরুন কাঠামো দাঁড়িয়েছে, ডাক্তার নেই, এটা সর্বত্র। সুতরাং এই যে মানুষের যে একটা রাইট টু লাইফ, যেটা রাইট টু হেলথ, এটা যে মৌলিক অধিকার আমার বাঁচার অধিকার, এটা এখানে সম্পূর্ণভাবে পাহাড়ে নেগলেক্টেড। স্বাস্থ্য পরিষেবা বলতে কিছু নেই, স্কুল আছে, টিচার নেই, তারপরে আপনার রাস্তাঘাট বলতে কিছুই নেই। আমি ওই দিন তৈশামাতে গিয়েছিলাম, আমি ভিতরে গিয়ে তৈশামা সাবরুমের ভিতরে গেলে দেখবেন ম্যাক্সিমাম মেইন এই থেকে
8 কিলোমিটার ভিতরে ঢুকলে আপনি কোনো রাস্তা পাবেন না, মানে রাস্তার সলিমের কিছু নেই, কাদা। বৃষ্টি হয়েছিল, গাড়ি চলছে না, বহু সময় মনে হচ্ছিল যে গাড়িটা বোধহয় চলে যাবে। ঠিক থালছড়াতে গেলাম, সোলেংটার পর কতটুকু পরে গেলে থালছড়া যাওয়ার যে রাস্তা, আপনি আর যাওয়ার মতন কোনো রাস্তা নেই। মানে পাহাড়ের বিভিন্ন জায়গায় রাস্তা বলতে কোনো কিছু নেই। কর্মসংস্থান বলুন, MGM রেখা বলুন, এইসব কোনো কাজের কোনো ব্যবস্থা নেই। মানে খাদ্যের অভাব চরম। মানে কিছুই নেই, পরিষেবা বলতে কিছু নেই। যেমন এখন ধরেন এই যে কোভিড, এটা তো শুধুই না, সর্বত্র তাদের অবস্থা আরো খারাপ। কাগজে কলমে আপনি দেখবেন সরকারকে বললে বলছে, কিন্তু আপনি ইন প্র্যাকটিক্যাল গিয়ে দেখবেন এই পরিষেবা, এই যে আপনারা ক্ষমতা এলে কি করবেন? এইগুলি পরিকল্পনার মধ্যে, যেমন এডিসিতে প্রধান বুলেট পয়েন্ট ধরে যদি বুলেট পয়েন্ট প্রথম হলো স্বাস্থ্য পরিষেবা, এটাকে সুনিশ্চিত করতে হবে, এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা চলে যাবে। প্রথম তো মানুষের ট্রিটমেন্টটা পেতে হবে, মিনিমাম ধরুন কঠিন রোগ হলো আপনাকে কোথাও একটা হসপিটাল খাটামো থাকলে হবে না, সেখানে অ্যাম্বুলেন্স থাকতে হবে। দ্বিতীয়ত রাস্তাঘাট, তৃতীয়ত হলো এদের ন্যূনতম যে চাহিদা খাদ্য, কেউ যাতে না খেয়ে, আপনি জানেন কংগ্রেস আমলের রাইট। আরেকজন আছেন লাইনে, নমস্কার, বলুন বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন বলুন। আচ্ছা ঠিক আছে, ওনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। এটা একটা দীর্ঘদিন ধরে যারা কংগ্রেস করছে তাদের আমি বিভিন্ন জায়গাতে দেখি, যেমন আজকেও কংগ্রেস ভবনে একজন এসেছে, মানে অভিযোগ আছে যারা পুরানা কংগ্রেস ছাড়েনি, আছে বসে আছে, অনেক সময় ওদের খবরাখবর কেউ নেয় না। এটা একটা দুঃখ আছে এটার মধ্যে। এই যে কথাটা বলছে, এটা আমি অস্বীকার করি না। আমি ধরুন এটা স্বল্প সময়, আমি না অন্যরা, যেমন রাজীব গান্ধীর গান্ধী মূর্তি যেদিন উন্মোচন হয়, আমি কিন্তু শহরে থেকে প্রথম একটা ড্রাইভ নিয়েছিলাম, চেষ্টা করেছিলাম পুরানা কংগ্রেস কর্মী যারা বয়স্ক, যারা ঘরে বসে আছে, ওদেরকে। তার সঙ্গে আরেকটা প্রশ্ন আমরা জুড়ে নেব। হ্যাঁ বলুন বলুন, নমস্কার, বলুন। হ্যাঁ, আমি বলতে চাই, স্যার আপনাদের দলের মধ্যে কোন শেষ হোক যে এটা কোন কোন আছে, একজনের যদি চাকরির সংখ্যা কবে শেষ হোক? আচ্ছা ঠিক আছে, উনি গোষ্ঠী কোন দলের প্রশ্ন বলছেন যে এটা কবে শেষ হবে উনি প্রত্যাশা করছেন? এটা এখন ধরে নিতে পারে এটা এখন শেষ হয়ে গেছে। আচ্ছা, এটা আপনারা ধরে নিতে পারেন। আমার ফার্স্ট এজেন্ডা হলো এটা। আমি তো বলেছি এটা তো একটা দল, আমার পরিবারে যদি আপনার শৃঙ্খলা না থাকে তাহলে আমার পরিবারই এগোতে পারে না, এই রিয়েলাইজেশনটা অন্তত আমার আছে। আর আমি কংগ্রেস দলকে, কংগ্রেসের যে উদ্দেশ্য এদেরকে সরিয়ে ক্ষমতায় যাওয়া, সেটা করতে গেলে প্রথম দলের মধ্যে শৃঙ্খলা ফিরানোটা হলো প্রধান। এটা যদি আমি না ফিরাতে পারি তাহলে মানুষকে আশ্বাস দিলেও বিশ্বাস করবেন। সেই জন্য সেটার জন্য আমি বিশেষভাবে যত্নবান এবং সেটা আমি করছি। এবং কংগ্রেস কর্মীরা একদিন দেখতে পাবে যে না, কংগ্রেস একটা সুসংগত দল। কারণ আমি নিজের কথা বলি না, আমি একটা অ্যাডভোকেট ছিলাম। আমরা আশা রাখবো আপনার সঙ্গে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি, একদম সময় আমাদের হাতে সীমিত। যে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, জনগণের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর জবাব দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন টাইমস 24 নেটওয়ার্ক, দেখতে থাকুন। টাইমস 24 নেটওয়ার্কে আপনাকে স্বাগত।